আমাদের এই মাস্টারমশাই চ্যানেলে আজকে আমরা শুরু করতে চলেছি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান। তোমরা বিশেষ করে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আর যাদের ফিজিক্সটা খুব ভয় লাগছে বা যাদের প্রস্তুতি ঠিক নেই, কোনো চিন্তা নেই, আমার এই ভিডিওগুলো তোমরা দেখো। এই ভিডিওগুলো দেখলেই তোমাদের ফিজিক্সের প্রতি যদি কোনো ভয় থেকে থাকে বা ভীতি থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে, সমস্ত কিছু কিন্তু কেটে যাবে। আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের প্রথম চ্যাপ্টার, পরিবেশের জন্য ভাবনা। এই প্রথম চ্যাপ্টারটা থেকে বড় কোনো কোশ্চেন আসে না, 1 নম্বর 2 নম্বরের কোশ্চেন আসে, কিন্তু আমাদের প্রতিটি নম্বরই পরীক্ষায় খুব জরুরি। আমাদের এই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের প্রথমেই যে জিনিসটা রয়েছে সেটা হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি সেই সম্পর্কে তোমাদের অল্প বিস্তর সবারই ধারণা আছে। আমাদের এই যে ভূপৃষ্ঠ বা পৃথিবী, এর চারিদিকে যে গ্যাসীয় আবরণটা ঘিরে আছে, অর্থাৎ যাকে আমরা বাতাস বলছি, এই বাতাসটা এই ভূপৃষ্ঠ থেকে শুরু করে একদম যদি আমরা উপরে চলে যাই অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এর কোনো নির্দিষ্ট কিন্তু সীমানা নেই যে এখান পর্যন্ত কিংবা এখান পর্যন্ত বিস্তৃত। আসলে ব্যাপার হলো কি, এই যে মনে করো এটা আমি একটা পৃথিবীর একটা স্কেচ করছি, এটা মনে করো পৃথিবী, এবার এর বাইরে ঘিরে রয়েছে, পৃথিবীকে ঘিরে রয়েছে কি বায়ুমণ্ডল। এবার এই রকমভাবে পৃথিবীকে ঘিরে আস্তে আস্তে প্রথম দিকে পৃথিবীর এই যে নিচের স্তরটাতে এখানে বেশ একটা ঘন স্তর আছে, আর আস্তে আস্তে যত উপরের দিকে তুমি যেতে থাকবে দেখা যাবে কি বায়ুমণ্ডলটা আস্তে 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 পাতলা হতে 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 খুব পাতলা হয়ে গেছে। তো মোটামুটি যদি তুমি মনে করো ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উপরেও চলে যাও, তাহলে সেখানেও কিছু কিছু হালকা পাতলা গ্যাসের অস্তিত্ব আছে, তার উপরে গেলেও আছে। মানে আস্তে আস্তে ঘন থেকে আস্তে 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 পাতলা হতে 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 অনেক উঁচু পর্যন্ত বিস্তৃত আছে। ভালো কথা। কিন্তু এবার কথা হচ্ছে এই যে বিশাল বায়ুমণ্ডল, তাহলে এই বিশাল বায়ুমণ্ডল সম্পর্কে আমরা এই চ্যাপ্টারটাতে কি জানব? আমরা এখন আলোচনা করব বায়ুমণ্ডলের গঠনকে নিয়ে। অর্থাৎ এই যে পৃথিবীর চারিদিকে বিশাল যে বায়ুমণ্ডল, সেটার গঠন, সেটা কিভাবে তৈরি হয়েছে। দেখ, এটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে বাতাসের মধ্যে কত ধরনের মোটামুটি গ্যাসীয় মিশ্রণ রয়েছে, মানে কত রকমের গ্যাস আছে। আমরা জানি যে বায়ুর মিশ্রণে সব থেকে বেশি কোন গ্যাসের অধিক্য থাকে? নাইট্রোজেন মোটামুটি 78 ভাগ থাকে, অক্সিজেন মোটামুটি 21 ভাগ থাকে, এবং অন্যান্য বিভিন্ন ধরনের যে কার্বন ডাইঅক্সাইড, নিষ্ক্রিয় গ্যাস আর অন্যান্য বিভিন্ন ধরনের গ্যাস, ওটা মোটামুটি ওই 1% কাছাকাছি থাকে। তাহলে এই যে গ্যাসীয় উপাদান, তার মানে গ্যাস বাতাসের মধ্যে শুধু কি গ্যাস মিশে আছে, এই কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন এইসব মিশে আছে, নাকি অন্যান্য কিছুও মিশে আছে? অন্যান্য কিছুও মিশে আছে, যেমন জলীয় বাষ্প মিশে আছে, যেমন তোমার গিয়ে ধূলিকণা মিশে আছে। তাহলে এই যে বিভিন্ন বায়ুর যে রাসায়নিক গঠন, এই বায়ুর রাসায়নিক গঠনের দিক দিয়ে বায়ুমণ্ডলটাকে আর কি 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় সমমণ্ডল, আর একটা হলো বিষমমণ্ডল। এবার আমরা আলোচনা করব যে এই সমমণ্ডল কি আর এই বিষমমণ্ডল কি। দেখো, মনে করো এটা হলো পৃথিবী। তাহলে এই পৃথিবী থেকে আমরা মোটামুটি যদি 70 থেকে 80 কিলোমিটার উপর পর্যন্ত যাই, তাহলে এই যে একটা এলাকা পাচ্ছি পৃথিবীর উপরে 70 থেকে 80 কিলোমিটার উপরে প্রায়, এই জায়গাতে বিভিন্ন গ্যাসীয় পদার্থগুলো কি একটা নির্দিষ্ট অনুপাতে মিলেমিশে থাকে বা সমসত্বভাবে মিশে থাকে। সমসত্ব কথাটার মানে কি? মনে করো তুমি 1 গ্লাস জলে কিছুটা চিনি গুলে দিলে, কিছুক্ষণ পরে যখন পুরো চিনিটা গুলে যাবে তখন কি হবে? ওই মিশ্রণটা তৈরি হয়ে যাবে সমসত্ব মিশ্রণ। মানে তুমি যেখানকারই জলটা টেস্ট করো, 1 চামচ নিচের জল নাও আর উপরের জল নাও, পুরো জলটাই মোটামুটি একই মিষ্টত্ব তুমি পাবে। তার মানে হলো যে সব জায়গায় ছড়িয়ে পড়েছে সমানভাবে। তার মানে এইখানে যে নাইট্রোজেন, অক্সিজেন বা অন্যান্য গ্যাসগুলো আছে, কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলোর যে অনুপরমাণুগুলো, সেগুলো কিভাবে আছে? মিলে মিশে একাকার হয়ে আছে, অর্থাৎ ওদের অনুপাতটা মোটামুটি সব জায়গায় এক। বলেই এই মণ্ডলটাকে আমরা কি বলবো? এই মণ্ডলটাকে বলবো সমমণ্ডল। তবে হ্যাঁ,
এখানে জলীয় বাষ্প, ধূলিকণা এগুলোর অনুপাত বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে, কারণ পৃথিবীর কাছাকাছি যত থাকবে নিচের দিকে ভূপৃষ্ঠের কাছাকাছি তত জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে, আর তুমি যত উপরের দিকে উঠতে থাকবে তত জলীয় বাষ্পের পরিমাণ কম হবে। একইভাবে ধূলিকণারও ব্যাপারটা একই রকম, যত নিচের দিকে থাকবে ভূপৃষ্ঠের সেখানে ধূলিকণা বেশি হবে, আর যত ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকবে ধূলিকণার পরিমাণটা কম হবে। আমি গ্যাসীয় পদার্থের কথাগুলো বলছি, অর্থাৎ গ্যাসীয় মিশ্রণটা মোটামুটিভাবে একই অনুপাতে, এখানে যেরকম অনুপাত থাকবে এখানেও সেরকম অনুপাত থাকবে, এখানেও সেরকম অনুপাত থাকবে। তাহলে এই যে মোটামুটি জিরো থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে নিয়ে 70 থেকে 80 কিলোমিটার উপর পর্যন্ত যে স্তরটা, এইটাকে বলে কি না সমমণ্ডল। আচ্ছা, আমরা এই যে ভাগটা করছি এটা কিন্তু কি অনুসারে ভাগ করছি? এই ভাগটা করছি আমরা রাসায়নিক গঠন অনুসারে। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের প্রথম ভাগ কি দেখলাম? সমমণ্ডল। এবার এর বাইরে অর্থাৎ সমমণ্ডল থেকে উপরে অর্থাৎ 80 কিলোমিটারের উপর থেকে দেখব কি যে কোথাও হয়তো দেখতে পাচ্ছি নাইট্রোজেন গ্যাসের একটা স্তর আছে, কোথাও হয়তো দেখতে পাচ্ছি হিলিয়াম গ্যাসের স্তর আছে, কোথাও হয়তো দেখতে পাচ্ছি হাইড্রোজেন গ্যাসের স্তর আছে। তার মানে ওখানে সমস্ত গ্যাসগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে না, ইচ্ছা মতো এলোমেলোভাবে থাকে। হয়তো এখানে কোথাও মানে এখানে যেমনি মিলেমিশে সমস্ত গ্যাস নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, অন্যান্য বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড এগুলো যেমনি সমসত্ব হয়ে মিশে আছে, এখানে কিন্তু মিশে থাকে না। তাই এই স্তরগুলোকে মানে যেখানে আলাদা আলাদা গ্যাসের আলাদা আলাদা স্তর আছে এগুলোকে কি বলা হয়? এগুলোকে এই স্তরটাকে বলা হয় বিষমমণ্ডল। বিষমমণ্ডল। বোঝা গেছে ব্যাপারটা? আমরা তো রাসায়নিক উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ দেখলাম দুই ধরনের, একটা সমমণ্ডল আর একটা বিষমমণ্ডল। এবার আমরা দেখব উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। তার মানে আমাদের ভূপৃষ্ঠ থেকে যত তুমি উপরের দিকে যাবে তাপমাত্রার পার্থক্য দেখা যাবে। মানে তুমি উপরে যাচ্ছ হয়তো দেখতে পাবে কখনো কখনো যে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকছে, আবার কখনো বেড়ে যাবে, আবার কখনো কমবে, আবার কখনো বাড়বে। তাহলে এই যে তাপমাত্রার হেরফের হচ্ছে, মানে যত তুমি মাটি থেকে উপরের দিকে যাবে, ভূপৃষ্ঠ থেকে যত তুমি উপরের দিকে উঠবে তাপমাত্রার পার্থক্য দেখা দেবে, উষ্ণতার পার্থক্য দেখা দেবে। কোথাও কম তাপমাত্রা, কোথাও বেশি তাপমাত্রা, কোথাও কম তাপমাত্রা, কোথাও বেশি তাপমাত্রা। তাহলে এই ধরনের তাপমাত্রার তারতম্যের ভিত্তিতে বা তাপমাত্রার পার্থক্যের ভিত্তিতে আমাদের গোটা বায়ুমণ্ডলটাকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এবার আমরা সেই ভাগগুলোকে নিয়ে আলোচনা করব। চলো, এই যে দেখো আমি একটা ছবি এঁকেছি, ছবিটার মধ্যে প্রথমেই তোমরা যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পৃথিবী মনে করো, আর এই যে দাগগুলো আছে এগুলো বিভিন্ন ভাগগুলো আমি বুঝিয়েছি। তাহলে সবার প্রথমে আছে পৃথিবী, মানে পৃথিবীকে ঘিরেই যে স্তরটা বায়ুমণ্ডলের রয়েছে, মানে গোটাটাই তো পৃথিবীকে ঘিরে রয়েছে, তবে পৃথিবীর একদম ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার উপর পর্যন্ত যে স্পেয়ারটা বা স্তরটা রয়েছে বায়ুমণ্ডলের, সেইটাকে আমরা বলবো কি না ট্রোপোস্ফিয়ার। জেনে রাখবে এই ট্রোপোস্ফিয়ার কি একদম মাটি থেকে সেটে মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার উঁচু পর্যন্ত এই স্তরটা। আচ্ছা, এটা কি কোনো ভাগ করে দেওয়া আছে এরকম দাগ দিয়ে? না, একদমই দাগ দিয়ে ভাগ করে দেওয়া নেই, তবে আমরা উষ্ণতার ভিত্তিতে ভাগ করছি। মানে যত তুমি পৃথিবী থেকে আস্তে 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 উপরের দিকে যাবে না, আস্তে আস্তে কিন্তু এই ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে তাপমাত্রা কমতে থাকবে। কতটা কমবে? তুমি যদি প্রায় 1 কিলোমিটার উপরে যাও, মানে পৃথিবী থেকে মানে ভূপৃষ্ঠ থেকে যদি 1 কিলোমিটার উপরে যাও, দেখবে মোটামুটি 6.5 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে, মানে গরম কমতে থাকবে। ওই কারণেই আমরা পাহাড়ে গেলে কি হয়, আমাদেরকে ঠান্ডা লাগে। কেন? যত পাহাড়ের উপরে যাবো ঠান্ডা লাগবে, কেননা ওটা পাহাড়টা কোন স্তরে আছে বলো তো? ট্রোপোস্ফিয়ারে আছে। তাহলে ট্রোপোস্ফিয়ারের মধ্যে যেহেতু পাহাড় আছে, যে আমি একটা পাহাড় এঁকে দিচ্ছি দেখো, তাহলে এই পাহাড়ের মধ্যে যত তুমি উপরের দিকে উঠবে তোমায় কি লাগবে? ঠান্ডা লাগবে। এবার আস্তে আস্তে উপরে যেতে 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 প্রায় 10 থেকে 15 কিলোমিটার উপরে তুমি যাবে, তার আরও ঠান্ডা, আরও ঠান্ডা, আরও ঠান্ডা, আরও ঠান্ডা। এক সময় গিয়ে দেখবে কি যে এই ঠান্ডার পরিমাণটা প্রায় -55 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে পৌঁছাবে। কত? -55 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে পৌঁছাবে। ভাবতে পারছো কতটা ঠান্ডা? এবার দেখো এই যে ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ারটাতে কি আছে? এই ট্রোপোস্ফিয়ারে জলীয় বাষ্প, নাইট্রোজেন, অক্সিজেন, সমস্ত ভারী গ্যাসগুলো, তারপরে জলীয় বাষ্প, তারপরে তোমার ধূলিকণা বা টিকণা, সমস্ত কিন্তু কিছু কিন্তু এই ট্রোপোস্ফিয়ারই আছে। মানে নিচের, আমাদের নিচেই তো সব কিছু আছে। মেঘ, বৃষ্টিপাত সমস্ত কিছু কিন্তু এই ট্রোপোস্ফিয়ারে হয়। তো দেখো আমি ট্রোপোস্ফিয়ার নামটা আপাতত মুছে দিচ্ছি। আর এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে আমি এখানে মনে করো মেঘ, বৃষ্টিপাত, তারপরে ধূলিঝড়, অন্যান্য বিভিন্ন রকম প্রাকৃতিক ঘটনা যেগুলো, যেমনি ঝড়,
বৃষ্টিপাত, তারপরে তোমার গিয়ে আরও অন্যান্য টর্নেডো, হ্যারিকেন যা কিছু হয় এই পৃথিবীর এই প্রথম স্তরটাতে, বায়ুমণ্ডলের প্রথম স্তরটাতে হয়। কেন হয়? কেননা এখানে তাপমাত্রার খুব তারতম্য দেখা যায়। তাপমাত্রার তারতম্যের ক্ষেত্রে কি দেখো, তাপমাত্রার তারতম্যের জন্যই কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যেমনি জলীয় বাষ্প গরম হচ্ছে, গরম হয়ে উপর দিকে উঠে গেল, তারপরে ওটা আবার জমে মেঘ হচ্ছে, মেঘ হয়ে আবার নিচের দিকে বৃষ্টি হিসাবে পড়ছে। তাহলে এটা তাপমাত্রার তারতম্যের জন্য কিন্তু হচ্ছে। তাহলে এই তাপমাত্রার তারতম্যের জন্যই আমাদের কি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে। তার মানে যত যে ঝামেলার কাজ সব কিছু এটাতে হয়। তাই আবার এই ট্রোপোস্ফিয়ারকে কি বলা হয় বলতো? ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল বা অশান্ত মণ্ডল, ঝগড়াঝাটির মণ্ডল আর কি, ব্যাপারটা এইরকম। তাহলে সমস্ত কিছু যা কিছু ঝামেলা এই ট্রোপোস্ফিয়ার, বৃষ্টিপাত, ঝড় ঝঞ্ঝা সব কিছু। এরপরে দেখো, যখন তুমি তাহলে এটাতে তাপমাত্রা কততে গিয়ে পৌঁছায় বললাম? -55°C পর্যন্ত। এবারেই তুমি এর উপরের যে এই জায়গাটা, অর্থাৎ যেখানে 55°, ট্রোপোস্ফিয়ারের উপরে তো 55°C উষ্ণতায় গিয়ে পৌঁছালো এই জায়গাটাতে। এবার এই জায়গায় 2-3 কিলোমিটার জায়গা এমন আছে যেখানে তাপমাত্রা বাড়েও না আবার কমেও না, মানে এই স্তরটারই উপরে, ট্রোপোস্ফিয়ারের উপরেই এমন একটা স্তর, মোটামুটি 2-3 কিলোমিটার জুড়ে এমন একটা জায়গা আছে যেখানে কিন্তু তাপমাত্রা বাড়েও না আর কমেও না। সেইটাকে কি বলে? সেইটাকে বলা হয় ট্রোপোপজ। পজ মানে থেমে যাওয়া, ওখানে তাপমাত্রাটা থেমে যায়, -55°C গিয়ে থেমে যায়। এবার আবার ওই 10-15 কিলোমিটারের উপরে, ওখান থেকে প্রায় 50 কিলোমিটার উঁচুতে এই যে জায়গাটা, এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে মানে ওই পৃথিবী থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার পর্যন্ত তো আছে আমাদের ট্রোপোস্ফিয়ার, তার উপর থেকে আবার 50 কিলোমিটার উপরে যদি যাও, যে স্তরটা পাবে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে আবার হয় কি, তাপমাত্রা বাড়তে থাকে। এখান থেকে মানে দেখো, পৃথিবী থেকে যেতে যেতে তাপমাত্রা কমলো, এই স্তরে কিন্তু তাপমাত্রা কমতে থাকলো, আবার যত এই স্তরটাতে যেতে থাকবে তুমি স্ট্র্যাটোস্ফিয়ারে, সেখানে আবার তাপমাত্রা বাড়তে থাকবে, বাড়তে 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 মানে -55°C থেকে বাড়তে 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 প্রায় 0°C উপরের স্তরটাতে গিয়ে পৌঁছে যাবে। মানে আস্তে 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 বাড়তে 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 0°C গিয়ে পৌঁছে যাবে। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, দেখো এখানে জলীয় বাষ্পও নেই, ধোলাও নেই, কিচ্ছু নেই। তাহলে এখানে কোনো রকমের ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, অন্যান্য কিচ্ছু হয় না। তাই এই স্ট্র্যাটোস্ফিয়ারটাকে আবার কি বলে? শান্ত মণ্ডল। মানে ওখানে কোনো ঝামেলা নেই, যা কিছু হয়ে গেছে ঝামেলা ট্রোপোস্ফিয়ারে বা ক্ষুব্ধ মণ্ডলে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারটা হয়ে গেল কি, শান্ত মণ্ডল। এবং জেনে রাখবে, এই স্ট্র্যাটোস্ফিয়ারেই আবার একটা জিনিস আছে যেটা আমরা পরে আলোচনা করব, এখন করছি না। এরপরে চলে যাচ্ছি, দেখো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কি? এই আবার 50 কিলোমিটার উপর থেকে আবার যদি যেতে থাকো মোটামুটি 80 কিলোমিটার পর্যন্ত, এই যে স্তরটা, এটাকে বলা হয় মেসোস্ফিয়ার। এখানে আবার কি হয়, এখানে তাহলে তাপমাত্রা বাড়লো, আবার এখানে তাপমাত্রা কমতে থাকে, মানে এখানে কমতে 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 গোটা মেসোস্ফিয়ারে যত উপরে যাবে তাপমাত্রা কমতে কমতে প্রায় -95° পর্যন্ত, -95°C পর্যন্ত তাপমাত্রা কমে যায়। তার মানে এতটাই ঠান্ডা, এতটাই ঠান্ডা। এবং জেনে রাখবে, গোটা বায়ুমণ্ডলের মধ্যে সব থেকে যদি ঠান্ডা কোনো জায়গা হয় তাহলে সেটা হচ্ছে এই মেসোস্ফিয়ার। এটা হচ্ছে ঠান্ডা। কি করে মনে রাখবে এটাকে? মনে রাখবে মেসোর মাথা ঠান্ডা, এটা মনে রাখলেই কিন্তু সব কিছু মনে থাকবে। কোন স্ফিয়ারের মাথা, মানে কোন বায়ুমণ্ডলের কোন স্তরটা ঠান্ডা, তাহলে মেসোর মাথা ঠান্ডা, অর্থাৎ মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে বায়ুমণ্ডলের শীতলতম স্তর। তাহলে এটা বোঝা গেল। এবার এই মেসোস্ফিয়ার থেকে যতবার উপরের দিকে যাবে, এবার কিন্তু তাপমাত্রা প্রচুর হারে বাড়তে থাকবে, বাড়তে 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 প্রায় 1200°C, মানে ভাবো 1200°C পর্যন্ত পৌঁছে যাবে এই থার্মোস্ফিয়ারে। থার্মো মানে কি? থার্মোমিটার মনে করো, থার্মোমিটার দিয়ে কী মাপা হয়? উষ্ণতা। তার মানে মনেই করে নাও যে থার্মোস্ফিয়ারটার নাম কেন হয়েছে, ওটা হচ্ছে উষ্ণমণ্ডল বা গরম মণ্ডল। তাহলে এই স্ফিয়ারে কি হয়, আস্তে 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 তাপমাত্রা বাড়তে বাড়তে 1200°C পর্যন্ত পৌঁছে যাবে। আর এটাই হচ্ছে বায়ুমণ্ডলের অনেক, মানে এটাই না, মানে এটা একদম সব উষ্ণমণ্ডল, এটাকে আমরা বলবো। ঠিক আছে? তাহলে মোটামুটি এইগুলো স্তর রয়েছে, কিন্তু এর বাইরেও আরও কিছু কিছু স্তর আছে। যেমনি দেখো, এই এক্সোস্ফিয়ারে কি থাকে? খুব হালকা পাতলা গ্যাসগুলো থাকে। সেই এক্সোস্ফিয়ারটা মোটামুটি ধরে রাখো এই 450 কিলোমিটারের উপর থেকে নিয়ে মোটামুটি 1200 কিলোমিটার পর্যন্ত এই এক্সোস্ফিয়ার থাকে। এবং তারও উপরে আরও আছে, আরও উপরে চলে যাও, মানে ওরকম লিমিট নেই, মোটামুটি একটা আমি আইডিয়া বললাম, প্রায় 7-8 হাজার 9 হাজার কিলোমিটার পর্যন্ত ওটা এগিয়ে যাবে এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারে কি থাকে? খুব হালকা হালকা গ্যাসগুলো
সব আয়নিত অবস্থায় থাকে, হিলিয়াম, হাইড্রোজেন এই ধরনের গ্যাস। তারও বাইরে যদি চলে যাও ম্যাগনেটোস্ফিয়ার, সেখানে আরও হালকা হালকা আয়নিত গ্যাসগুলো থাকে। তাহলে আমরা দেখলাম কি যে তাপমাত্রা যত প্রথম স্ফিয়ারটাতে কি হলো, ট্রোপোস্ফিয়ারের তাপমাত্রা কমতে থাকলো, দ্বিতীয় স্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা বাড়তে থাকলো, মেসোস্ফিয়ারে আবার সবচেয়ে বেশি ঠান্ডা হয়ে গেল, আবার থার্মোস্ফিয়ারে আবার আস্তে আস্তে গরম হয়ে গেল। তাহলে এই যে ভাগগুলো, আশা করছি তোমাদের এগুলো মনে থাকবে। এবার একটা বিষয় আলোচনা আমরা করিনি, যেটা আমি বলেছিলাম যে পরে বলবো। দেখো, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার আছে না, স্ট্র্যাটোস্ফিয়ারের এই উপরের দিকটায় একটা আবার ওজোন গ্যাসের স্তর আছে। ওজোন গ্যাসের স্তর মানে প্রায় ধরে রাখো এই জায়গাটাতে প্রচুর পরিমাণে ওজোন গ্যাস আছে, যে ওজোন গ্যাসকে আমাদের সৌরপর্দা বলা হয় বা ওজোন স্তর বলা হয়। দেখো, এই ওজোন স্তরটা এখানে কি করেছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকে ওজোন স্তরটা একটা বিশাল পুরো ওজোন স্তর আছে, যেটা আমাদের পৃথিবীকে সূর্য থেকে আসা খুব ক্ষতিকারক যে রশ্মি, অতিবেগুনি রশ্মি, সেটা থেকে পৃথিবীকে রক্ষা করে, যেটাকে শুষে নেয় ওজোন গ্যাস। তাহলে ওজোন গ্যাসের স্তরটা কোথায় আছে বলো তো? এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে এইখানে আছে। এটা হচ্ছে কি ওজোন গ্যাসের স্তর। মনে রাখবে, ওজোন স্তর মানে ওজোন স্তরের যে ঘনত্ব, সেইটা মাপার একক হচ্ছে কিন্তু ডবসন। ডবসন ইউনিটে কি করা হয়, ডবসন ইউনিট বা সংক্ষেপে আমরা ডিইউ বলতে পারি, ডিইউ। এই ডিইউ ইউনিট বা ডবসন ইউনিটে কি করা হয়, ওজোন স্তরের বা ওজোন গ্যাসের ওজোন স্তরের যে ঘনত্ব, সেটাকে মাপার একক হচ্ছে কি ডবসন ইউনিট। এটা মাথায় রাখবে, এটা অনেক সময় শর্ট কোশ্চিনে পরীক্ষায় দিয়ে দেয়। আরেকটা জিনিস আমরা যেটা আলোচনা করিনি, যে আয়োনোস্ফিয়ার। দেখো, মেসোস্ফিয়ারের উপরে, অর্থাৎ মেসোস্ফিয়ারের উপরে এই জায়গায় মোটামুটি একটা স্তর থাকে, যেটাকে বলা হয় আয়োনোস্ফিয়ার, অর্থাৎ যেখানে গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? আয়নিত অবস্থায়। মেসোস্ফিয়ারের ঠিকঠাক উপরের দিকে মোটামুটি কিছুটা অঞ্চল, এইখানে কি হয়, আয়নিত অবস্থায় থাকে। জেনে রাখবা, এই যে আমরা পৃথিবী থেকে বিভিন্ন ধরনের বেতার তরঙ্গ, রেডিও ওয়েভ যে প্রতিফলিত, রেডিও সেন্টার হয় না, হয়তো মনে করো পৃথিবী থেকে কোনো রেডিও তরঙ্গ আমরা ছাড়লাম, সেইটা চারিদিকে যে ছড়িয়ে যায়। তোমরা হয়তো যারা রেডিও সম্পর্কে জানো তারা জানবে যে রেডিওর সিগন্যালটা কোথা থেকে আসছে, নিশ্চয়ই ফোনের টাওয়ার থেকে আসছে না? তাহলে কোন টাওয়ার থেকে আসছে? আসলে ব্যাপার হলো কি, পৃথিবীর বিভিন্ন জায়গায় যে মহাকাশ যেগুলো রেডিও স্টেশন আছে, তারা কি করে সিগন্যাল ছাড়ে কোথায়, ওই সিগন্যালটা যায় এই মেসোস্ফিয়ারের এখানে যে আয়োনোস্ফিয়ারটা আছে সেইখানে, এবং সেইখান থেকে কি হয়, চারদিকে আবার ছড়িয়ে পড়ে। সেই সিগন্যালটাতেই আমরা কি পাই, রেডিও, মানে রেডিওর সিগন্যাল পাই, অর্থাৎ রেডিও। তাহলে রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ যে স্তরে প্রতিফলিত হয়, সেটা হচ্ছে আয়োনোস্ফিয়ার। সেটা কার উপরের দিকে থাকে? এই মেসোস্ফিয়ারের প্রায় উপরের দিকে বা মেসোপজের কাছে থাকে। তাহলে মনে রাখবে, প্রতিটা স্তরের উপরের দিকে কিছুটা জায়গা এমন থাকে যে জায়গায় কিন্তু তাপমাত্রা থেমে যায়, সেগুলোকে পজ বলা হয়। যেমনি স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের 2-3 কিলোমিটার জায়গা হবে স্ট্র্যাটোপজ, ট্রোপোপজের উপরে মানে ট্রোপোস্ফিয়ার, দেখো, ট্রোপোস্ফিয়ারের উপর দিকের 2-3 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু থেমে যায় তাপমাত্রাটা, সেটাকে বলা হবে ট্রোপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকে কিছুটা, মানে একবারে উপরের দিকে দেখবে 4-5 কিলোমিটার এরকম জায়গায় গিয়ে তাপমাত্রাটা থেমে যায়, যেটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। একইভাবে মেসোস্ফিয়ারের উপর দিকে যদি দেখি, তাহলে কিছুটা জায়গা ধরে কি হবে, মেসোস্ফিয়ারের উপরের দিকে তাপমাত্রা কিছুটা জায়গা জুড়ে থেমে যাবে, সেই জায়গাটাকে বলবো কি আমরা, মেসোপজ। এগুলো তোমরা বইয়ে পাবে। তাহলে আজকে আমরা কি করলাম, মোট 2 রকমভাবে আমাদের বায়ুমণ্ডলকে ভাগ করলাম, একটা বায়ুমণ্ডলের উপাদানের দিক থেকে এবং একটা উষ্ণতার তারতম্যের দিক থেকে। আশা করি এই ভিডিওগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি এই ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবে।